নমস্কার শ্রোতা বন্ধুগণ, স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্য শুধুমাত্র গল্পতেই থেমে নেই। নেট সেট সিলেবাসের অন্তর্ভুক্ত ছোট গল্প, প্রবন্ধ, কবিতা পাঠ চলছে। নেট সেট সিলেবাসের মতো চলতে থাকবে এবং পরবর্তীতে শুধু ছোট গল্প, কবিতা, প্রবন্ধতেই থেমে থাকবে না, উপন্যাস, নাটক, মধ্যযুগ সমস্তটাই পাঠ করে আপনাদেরকে শোনাবো, আমরা কথা দিচ্ছি। এরই মধ্যে আমাদের কাছে অনেক ধরনের অনুরোধ আসছে। আমাদের এক শ্রোতা বন্ধু রাখি ঘোষ, উনি অনুরোধ করেছেন দুটি গল্প শোনার জন্য। সেই দুটি গল্প হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ওরা পৃথিবীর কেউ নয় এবং অপরটি হচ্ছে রাজশেখর বসু রচিত গা মানুষ জাতির কথা। আমি দুটি গল্পই পাঠ করে শোনাবো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ রাখি ঘোষকে এবং আশা করছি ওনার অনুরোধটি আমরা রাখতে পেরেছি এবং ভবিষ্যতেও এই ধরনের আরও অনুরোধ রাখার চেষ্টা করব। আপনাদের যদি আরও এই ধরনের অনুরোধ থাকে আপনারা নির্ভয় নির্দ্বিধায় আমাদেরকে করতে পারেন। আমরা কথা দিচ্ছি আমরা যতটা সম্ভব আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আমাদের শ্রোতা বন্ধু রাখি ঘোষের অনুরোধের দুটি গল্প পরপর দুটি পর্বে আপনাদেরকে শোনানো হবে। আর আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকেন তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্যকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দেরি করছেন কেন? সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট আপনারা দ্রুত পেয়ে যান। তবে আর দেরি না করে আজকের পর্বের গল্প পাঠ শুরু করা যাক। ওরা এই পৃথিবীর কেউ নয়, গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়। পাঠ করছি চুমকি সরকার। 50 টাকার নোটটা হাতে নিয়েই বসে রইলেন রশিদ খান। ছেলে মেয়ে দুটি টাকা প্রত্যাখ্যান করেছে। ছেলেটি শুধু মাথা নেড়েছে হাত জোর করে। মেয়েটি জিভ কেটে বলেছে, আমাদের প্রতিদিন মুদ্রাংশুতে নাই গো বাবু। মাটির ভাঁড়ে চা খাচ্ছে সিলিপ সিলিপ শব্দ করে। একটু আগে আর্দালি ওদের যথাযথভাবে কাপ প্লেটে চা দিতে এসেছিল। তখন মেয়েটি বলেছিল, মাপ করবেন গো, আমরা বাসন কোসনে কিচ্ছু খাই না। রশিদ খান ভাবলেন, টাকা নিতে চাইছে না কেন ওরা? 50 টাকা কি কম হয়েছে? 100 দিলে নেবে? মেয়েটি বলেছে, প্রতিদিন মুদ্রা ছুঁতে নাই। এর মধ্যে প্রতিদিন কথাটার মানে কি? মেলার একটেরেও পুলিশ সাহেবের রঙিন তাঁবু, এর নাম সুইস কটেজ। খানিক আগে একবার টহল দিতে বেরিয়ে রশিদ খান এই দুজনকে দেখতে পান। দুজনেরই বয়স বেশি না। ছেলেটি বছর 23-24, মেয়েটি 21-22। দুজনেরই মুখে এখনো লেগে আছে কৈশোরের লাবণ্য। এলা মাটিতে ছোপানো একজনের ধুতি আর পিরান, অন্যজনের শাড়ি। দুজনেরই মাথার চুল চূড়ো করে বাঁধা। সরকারিভাবে মেলা শেষ হয়ে গেছে গতকাল। এখন ভাঙা মেলা, ফেরার পালা। তবু মানুষজন আছে যথেষ্ট। ভিড়ের মধ্যে গান শোনা যায় না। নানা দিকে নানা অ্যাম্পিফ্লিয়ারের কেকোফোনি। তাই রশিদ খান ওদের ডেকে এনেছেন নিজের তাঁবুতে। হাঁটতে হাঁটতেই তিনি জেনে নিয়েছিলেন এরা কোনো প্রসিদ্ধ বাউলের চেলা নয়, এদের কোনো আখড়া নেই। দুজনে মিলে জুটি বেঁধেছে। এক জঙ্গলের মধ্যে নাকি ওদের দেখা হয়েছিল। কথা বলে বেশ টুসটুসে
রস মিশিয়ে। তোমাদের বাড়ি ছিল কোথায়? কোন গ্রামে? এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলেছিল, গ্রামে তো নয়, মরুভূমিতে। আর ছেলেটি বলেছিল, সাগরে। আমি ভাসতে ভাসতে এসেছি। আর গান শিখেছ কোথায়? মেয়েটি বলেছিল, বাতাসের কাছ থেকে। কত শত গানই তো বাতাসে উড়ে উড়ে এসে আমাদের কানে সিঁধিয়ে যায়। বাতাস না থাকলে তো কিছুই শোনা যায় না। ছেলেটি বলেছিল, মানুষ যখন কাঁদে তখন তার মধ্যেও গান থাকে, তাই নয় কি বাবু? রশিদ খান মাথা নেড়ে বলেছিলেন, ঠিক। গ্রামের অনেক মানুষই রূপক মিশিয়ে ভাবের কথা বলে। এসব শুনতে তার মন্দ লাগে না, কিন্তু এরা টাকা নেবে না কেন? বাউল তিনি ঢের দেখেছেন। বাউলরা তো আর যাযাবর নয়। তাদের মাথার উপরে একটা ছাউনি থাকে। স্ত্রী পুত্র কন্যা নিয়ে একটা সংসার থাকে। টাকা পয়সা বর্জিত জীবনযাপন করা তাদের পক্ষে সম্ভব নয়। কারোর কারোর মধ্যে কিছুটা ভোগবাদও ঢুকে গেছে, তা অস্বাভাবিকও নয়। এই তো কিছুদিন আগে এক বাউল তার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবে বলে পাসপোর্টের জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছিল। যেখানেই বাউলরা গান শোনাতে যায় সেখানে কি তারা কিছু টাকা পয়সা আশা করে না। খুব বিনীত ভঙ্গিতে দরাদরিও করে। ট্রেনে যারা গান গায়, রশিদ খান কখনো কারোকে ভিক্ষে দেন না। কেউ গলায় গাছা বেঁধে করুণ গলায় অভিনয় করে বাবার শ্রাদ্ধের জন্য সাহায্য চাইতে এলে তিনি বলেন, যে ছেলে অন্যের সাহায্য নিয়ে বাবার শ্রাদ্ধ করে তার বাবার আত্মার মুক্তি হয় না, ভূত হয়ে ফিরে আসে। তা জানো না? কিন্তু ট্রেনে কেউ গান গেয়ে ভিক্ষে করলে রশিদ খান সব সময় 20-30 টাকা দেন তাকে। এটা ভিক্ষে নয়, একজন সঙ্গীত শিল্পীর দক্ষিণা। চা খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে দুটি এবার বিদায় নেবে। রশিদ খান ঝোঁকের মাথায় একটা কাণ্ড করে ফেললেন। অনেকেই বলে তাদের মধ্যে তার কয়েকজন বন্ধুও যে পুলিশ শুধু মানুষের কাছ থেকে নিতেই পারে, কোনো মানুষকে কিছু দেয় না। সেই কথাটা হঠাৎ মনে পড়ায় তিনি একটু হাসলেন। তারপর পকেট থেকে পার্সটা বার করে 50 টাকার নোটটা ঢুকিয়ে বার করলেন। একটা 500 টাকার নোট। সেটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, এটা নাও, তোমাদের কাজে লাগবে। এবারেও ছেলেটি হাত জোর করে মাথা নাড়তে নাড়তে পিছিয়ে গেল। মেয়েটি বলল, মাপ করেন গো বাবু, আজ আমাদের মুদ্রা ছুঁতে নাই। ঈষৎ বিরক্ত হয়ে রশিদ খান বললেন, আজ ছুঁতে নাই মানে? আজ তো মাদের কোনো ব্রত আছে। মেয়েটি হাসিতে মুখ ভরিয়ে বলল, না গো, ব্রত ট্রত কিছু নাই, আজ আমাদের মন ভালো আছে। বেশ, মন ভালো আছে, কিন্তু কিছু খেতে টেতে তো হবে। খিদে তেষ্টা তো থেমে থাকবে না। মন ভালো থাকলে ক্ষুধা তৃষ্ণা তেমন গায়ে লাগে না। কিছু খেলেও হয়, না খেলেও চলে, তাও না হয় বুঝলাম। কিন্তু কাল যদি মন ভালো না থাকে, তখন যে হু হু করে ক্ষুধা তৃষ্ণা বেড়ে যাবে। আপনি আশীর্বাদ করেন গো বাবু, যেন কালও আমাদের এমনটি মন ভালো থাকে। এরপর আর কথা চলে না। রশিদ খান গুম হয়ে রইলেন। নমস্কার জানিয়ে ছেলে মেয়ে দুটি তাঁবু থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। কয়েক মুহূর্ত পরেই রশিদ খান গা ঝাড়া দিয়ে উঠে হাঁক দিলেন, নিতাই, নিতাই, আরদালি, নিতাইকে ডাক। প্রায় সঙ্গে সঙ্গে নিতাই এসে উপস্থিত। নীল রঙের হাফ হাতা জামা ও ধুতি পরা। তার সরু গোফের মতন
চোখের দৃষ্টিও ছুঁচলো। সে একজন আধা পুলিশ, ইনফর্মার, পার্ট টাইম কাজ করে। রশিদ খান বললেন, নিতাই, তোমাকে আমি একটা ডিউটি দিচ্ছি। এই যে ছেলেটা আর মেয়েটা বেরিয়ে গেল, তুমি ওদের খুব ডিসক্রিটলি ফলো করবে। দেখবে ওরা কোথায় যায়, কি খায়, কাদের সঙ্গে মেশে, রাত্রিরে কোথায় থাকে। এখন কটা বাজে? 8:45। রাত 12টা পর্যন্ত তোমার এই ডিউটি। আমি সব ডিটেলস চাই। নিতাই কুতকুতে ধরনের হাসি দিয়ে বলল, আপনি স্যার ঠিকই আন্দাজ করেছেন। এদান্তে কিছু ছিনতাইবাজ আর ছিঁচকে চোর মাঝে সাঝে বাউলের ভেগ ধরে থাকে, এমন অ্যাক্টিং করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আপনার স্যার অভিজ্ঞ চোখ। রশিদ খান বললেন, বটে, সেরকম কারোকে কারোকে তুমি চেনো নিশ্চয়ই। নিতাই বলল, তা তো আলবাত চিনি, কয়েক বেটাকে ধরিয়েও দিয়েছি। আপনার নিশ্চয়ই মনে আছে স্যার, গত মাসে এক ডাকাতির আসামি আবার ধরা পড়ল। একবার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পালিয়েছিল। সে বেটাও তো আলখাল্লা পরে ঘাপটি মেরেছিল এক বাউলদের ঠেকে। আমি দূর থেকে আঙুল দেখিয়ে। রশিদ খান জিজ্ঞেস করলেন, এই ছেলে মেয়ে দুটো সেই দলের? নিতাই বলল, তা এখনই ঠিক বলতে পারবো না স্যার, এরা লাইনে নতুন এসেছে, আগে দেখিনি। তবে জানি ছিনতাইবাজদের যে রিংটা আছে, তারা এখন বেছে বেছে অল্প বয়সীদের রিক্রুট করছে। রশিদ খান বললেন, যাও, আর দেরি করো না, যদি ওরা হারিয়ে যায়। নিতাই চলে যাবার পর রশিদ খান অধীনস্থন কর্মচারীদের সঙ্গে জরুরি কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লেন। আজ ভাঙা মেলাতেও 3টি ছিনতাইয়ের কেস ধরা পড়েছে। 2টো ধরা পড়েনি। একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। একটা দোকানের ক্যাশ থেকে চুরি গেছে 37,000 টাকা। এই সময় ওই ছেলে মেয়ে দুটির কথা তিনি ভুলে গেলেন, অথচ মনেও রাখলেন। অর্থাৎ মনের ওপরের স্তরে শুধু কাজের কথাবার্তা, আর ভেতরের স্তরে গাঁথা রইল ওদের মুখচ্ছবি। 9:30 পর তিনি একলা থাকতে চান। এই সময় তাঁর কয়েক পাত্র হুইস্কি পান না করলে চলে না। ক্যাসেটে উচ্চাঙ্গ সঙ্গীত বাজে। পুলিশের পরিচয়ের বাইরে তিনি একজন সঙ্গীত প্রিয় মানুষ এবং শখের কবি। রশিদ খান তার হেডকোয়ার্টারে বেশি থাকেন না, প্রায়ই ট্যুরে যান এদিক সেদিক। পরিবারে তার যে সেরকম কিছু অশান্তি আছে তা নয়। ঘুরে বেড়ানো তার নেশা। বিভিন্ন ডাক বাংলোয় কিংবা তাঁবুতে থাকা তার বেশ পছন্দ। অনেক সময় তার কয়েকজন বন্ধুও সঙ্গে থাকে। এবারেও 2জন কবি বন্ধু ছিল। তারা ফিরে গেছে সন্ধ্যের একটু আগে। রাত্রি জাগরণেও তার ক্লান্তি নেই। যথেষ্ট হুইস্কি পান করলেও তিনি সহজে বেয়াক্তার হন না, বরং তার কান তখন অনেক বেশি স্পর্শকাতর হয়। গান বেশি করে মর্মে যায়। রাত 12:50 নিতাই তাঁবুর বাইরে থেকে সন্তর্পণী মৃদু গলায় ডাকল, স্যার, স্যার। ভেতরে এসে নিতাই যে রিপোর্ট দিল তা বেশ সংক্ষিপ্ত এবং মামুলি। সত্যতার প্রমাণ দেবার জন্য সে একটা ছোট খাতায় লিখে এনেছে। 8:25 রথতলার টিউকলে জলপান, আবার হাঁটা। এক জায়গায় 2টো লরি অ্যাক্সিডেন্ট করেছে, ওরা দাঁড়ায়নি। 9:10 একটা গাছতলায় বসলো। 11:15 আবার হাঁটা, সাইড রোড দিয়ে ব্যাক করেছে। বাঁকিপুরের যে পুরনো শিব মন্দিরের চাতাল, বসলো গিয়ে সেখানে। আরও কয়েকজন শুয়েছিল, ওরা খানিকটা দূরে।
তারপর 12টা 5 পর্যন্ত নিতাই ওদের ওয়াচ করেছে। না, গাঁজা খায়নি, অন্য কোনো লোকের সঙ্গে কথা বলেনি, কোনো খাবারও খায়নি। যতদূর মনে হয় হয়তো একটা পুঁটলিতে চিড়ে মুড়ি থাকতেও পারে। রশিদ খান জিজ্ঞেস করলেন, শিব মন্দিরের চাতালে গিয়ে শুয়েই ঘুমিয়ে পড়ল? নিতাই বলল, না স্যার, আমি যতক্ষণ ছিলুম ওরা শোয়নি, মুখোমুখি বসেই ছিল আর গাইছিল গুনগুন করে। কি গান গাইছিল শুনেছিলে? না স্যার, অত কাছে যাইনি, তবে একবার একটা পাখি ডেকে উঠল, ওই যে পাখি রাত্রিরেও ডাকে, চোখ গেল চোখ গেল বলে, হিন্দিতে বলে পিউ কাহা। সেই পাখিটা ডেকে উঠতেই এ মেয়েটা গলা মেলালো, পাখিটাও উত্তর দিল। একটু থেমে নিতাই আবার বলল, একটা কথা বলবো স্যার, আমার মনে হলো মেয়েটাই ছেলেটাকে পটকেছে। ভাবভঙ্গি দেখে মনে হয় ছেলেটা নরম সরম, মেয়েটা ওস্তাদনি। ওই ছেলেটাকে বাপ মায়ের কাছ থেকে টেনে এনেছে। এখন হিন্দু আর মুসলমান হলেই গন্ডগোল হতে পারে। এইসব প্রেম তো পাবলিক পছন্দ করে না। একবার বক্রেশ্বরের এক গোয়ালাদের মেয়েকে নিয়ে একটা মুসলমান ছেলে পালিয়েছিল। রশিদ খান হাত তুলে নিতাইকে থামতে বললেন। নিতাই তবু বলল, স্যার, কাল আবার ওদের ফলো করব? যদি জাতফাতের গন্ডগোল থাকে? রশিদ খান বললেন, এসব নিয়ে তুমি বিনোদ চ্যাটার্জির সঙ্গে কথা বলো, আমাকে আর কিছু রিপোর্ট করার দরকার নেই। রশিদ খান ওই ছেলে মেয়ে দুটি সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেললেন। জাতফাতের ব্যাপার নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন। 500 টাকার নোট নিতে অস্বীকার করার জন্যই তিনি ওদের সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন। হয়তো ভালো বংশের ছেলে মেয়ে, হয়তো জমানো টাকা আছে। ওরা যে গান গেয়েছিল তা আহামরি কিছু নয়, মাঝারি গোছের বলা যেতে পারে। রশিদ খান তেমন কিছু বাউল গানের ভক্তও নন, 2-3 খানার বেশি শুনতে চান না, একঘেয়ে লাগে। তার মন মজে আছে মার্ক সঙ্গীতে। সুতরাং ওই বাউল যুগলকে মনে রাখার কোনো কারণই আর রইল না। 2 দিন পর তিনি ছেলে ও মেয়েটিকে আবার দেখতে পেলেন আমেদপুরের রাস্তায়। সারা সকাল আকাশ মেঘে কালো হয়েছিল, শোনা যাচ্ছিল গুরু গুরু শব্দ, সূর্যকে দেখা যায়নি। দুপুরের পর শুরু হয়েছে বর্ষণ, আকাশ যেন পুকুর ঢেলে দিচ্ছে। গাড়ি নিয়ে বোলপুরের দিকে যেতে যেতে তিনি ড্রাইভারকে বললেন, থামো থামো। বৃষ্টির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে ছেলেটি ও মেয়েটি। বৃষ্টির জন্য কোনো ভ্রুক্ষেপই নেই। জ্যোৎস্নার মধ্যে বসন্ত বাতাসেও মানুষ এভাবে হাঁটতে পারে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে রশিদ খান বললেন, এই ভিজছো কেন? উঠে এসো, উঠে এসো। দুজনেই হাসি মুখে তাকালো তাঁর দিকে, হাত তুলে নমস্কার করল। রশিদ খান আবার বললেন, ওঠো, গাড়িতে উঠে এসো। ছেলেটি বলল, কেন সাহেব, আমাদের হাঁটতেই ভালো লাগছে। রশিদ বলল, তা বলে এইভাবে ভিজবে? অসুখ করবে যে। মেয়েটি বলল, এই যে গাছগুলো ভিজছে, ওই যে মাঠে কয়েকটা গরু, ওরা ভিজছে, ওদের তো কোনো অসুখ করে না। গাড়িতে অন্য পুলিশরা হেসে উঠল। রশিদ খান বললেন, ওদের সঙ্গে বুঝি মানুষের তফাৎ নেই? মানুষ তো জামা কাপড় গায়ে দেয়। মেয়েটি বলল, আমরা বৃষ্টিকে ডাকছিলাম, কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে। এখন বৃষ্টি এসেছে, আমরা যদি পালিয়ে যাই বৃষ্টি রাগ করবে না? রশিদ খান তার এক সহকর্মীর দিকে তাকিয়ে বললেন, পাগল আর কাকে বলে, অবশ্য বয়স কম ভিজুক,
ভিজুক যত ইচ্ছে, গাড়িটা ওদের ফেলে বেরিয়ে গেল। দিল্লি থেকে একজন বেশ বড় গোছের ভিআইপি আসছেন শান্তিনিকেতনে। তার নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করার জন্য রশিদ খানকে এখন প্রায়ই আসতে হচ্ছে এদিকে। যাওয়া আসার পথে আমিরপুরের রাস্তাতেই আবার দেখতে পেলেন ছেলেটিকে এক বিকেল সায়াহ্নের আলো আঁধারিতে গুপি যন্ত্র বাজিয়ে গান গাইছে এক গাছতলার নির্জনে। ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন, খানিকটা এগিয়ে গিয়েও গাড়িটা আবার পিছিয়ে এলো। ওরা কি খায়, কেমন করে খাওয়া জোটায়, এটাই তিনি জানতে চান। ওদের দেখেও ছেলেটি গান বন্ধ করল না। রশিদ খান ধারে কাছে কোথাও মেয়েটিকে দেখতে পেলেন না, অথচ তার মনে হয়েছিল ওরা অবিচ্ছেদ্য। তিনি এখন ব্যস্ত, তাই গান শেষ হবার অপেক্ষা না করেই তিনি জিজ্ঞেস করলেন, ওহে, তোমার সঙ্গিনীটি কোথায় গেল? সেই যে মরুভূমির মেয়ে। ছেলেটি গান থামিয়ে ভক্তি ভরে নমস্কার জানিয়ে মৃদু গলায় বলল, সে তো এখানে নেই, তাকে মরুভূমির মানুষরাই নিয়ে গেছে। রশিদ খান বুঝতে না পেরে বললেন, মরুভূমির মানুষরা মানে? ওদের বাড়ির লোকজনরা? ছেলেটি বলল, না গো বাবু, মরুভূমির মানুষরা, যাদের হৃদয়ে দয়া মায়া কিচ্ছু নেই। এবারে অস্থির হয়ে খানিকটা ধমক দিয়ে বললেন, রহস্য ছাড়ো, সোজা কথায় বলো, কারা নিয়ে গেছে জোর করে? ছেলেটি বলল, 4-5 জন জোয়ান মদ্য, মনে হয় যেন তারা পাতালের প্রাণী, হাতে লাঠি সোটা, সবলে নিয়ে গেল। রশিদ খান বললেন, মেয়েটাকে কেড়ে নিয়ে গেল, তুমি কিছু করতে পারলে না? ছেলেটি নিরুত্তাপ গলায় বলল, অতজনকে রুখব? সে শক্তি তো ভগবান আমাকে দেননি, আপনি থাকলে পারতেন। রশিদ খান বুঝলেন এ প্রশ্নটা করা তাঁর উচিত হয়নি। এ ছেলেটাকেও যে খুন করে রেখে যায়নি, সেটাই আশ্চর্যের। কখন এটা ঘটেছে? আজকের দিনটা গেল, কালকের রাত, তার পরের দিন যখন শুরু, সবেমাত্র পাখি ডেকেছে। তুমি এর মধ্যে আমাকে খবর দাওনি কেন? আগে আমি এই জায়গা ছেড়ে যাই কি করে? সে যখন ফিরে আসবে তখন যে আর আমাকে খুঁজে পাবে না। রশিদ খানের চোয়াল শক্ত হয়ে গেল। ফিরে আসবে? ওরা আর ফিরে আসে না। নারী হরণের ঘটনা সম্প্রতি বেড়েছে। মেয়েটির তেমন কিছু রূপের জেল্লা না থাকুক, শরীরটা তো বাঁকাচোরা নয়, সুস্বাস্থ্যের একটা দীপ্তি আছে। ওইসব লোকদের চোখে সে শুধু লোভনীয় নারী মাংস। আজকাল গাছতলার নিচে পথিকরাও ঘুমোয় না। ধরে নিয়ে গিয়ে শুধু ধর্ষণ নয়, তারপর খুন করে ফেলাটাই এখনকার রেওয়াজ। 6-7 বছরের মেয়েকেও ধর্ষণ করে, তাতেও আনন্দ পায় না। আনন্দ টানন্দ কিচ্ছু নয়। সে বোধ যাদের থাকে তারা রক্ত দর্শন করে না, ধর্ষণের পর বিক্রিও করে দেয়। অনবরত জ্যান্ত মেয়ের শরীর চালান যাচ্ছে দেশ বিদেশে। প্রথমে ছেলেটার উপরে খানিকটা রাগ হলো তাঁর। এ ছেলেটা এত অপদার্থ কেন? শুধু কাব্য করলে চলে? সঙ্গিনীর নিরাপত্তার কথা না ভেবে মন্দিরের চাতালে কিংবা গাছতলায় শুয়ে থাকছে। এ তো ওদের লোভ দেখানো। তিনি কর্কশ গলায় বললেন, থানাতেও খবর দাওনি, শুধু এখানেই বসে থাকলে চলবে? ছেলেটি বলল, আমার তো অন্য কোথাও যাবার উপায় নেই। সে এখানেই ফিরে আসবে, যে এখানেই আবার দেখা হবে। যারা জোর করে তাকে ধরে নিয়ে গেছে তাদের হাত ছাড়িয়ে সে ফিরবে কি করে? ফিরতে তো তাকে হবেই। যদি বাঁধন ছিঁড়তে না পারে, তাহলে
বাঁধনের মধ্যেই সে ডুব দেবে। ধরো যদি সত্যিই সে ফিরে না আসে। বললাম তো বাবু, কোনো বাঁধনই তাকে ধরে রাখতে পারবে না। শরীরটা পড়ে থাকবে, কিন্তু সে আর থাকবে না সেখানে। আর তাই যদি হয়, তাহলে সে খবরও আমি ঠিক পেয়ে যাব। এখানে বসে বসেই পাবো। বাতাস শুনিয়ে যাবে, তখন আমি আর এখানে বসে থেকে কি করব? এই খাঁচা থেকেও পাখিটাকে উড়িয়ে দেব। রশিদ খান মনে মনে বললেন, এই যে দেখছি এই যুগে রোমিও জুলিয়েট, আদিক্ষেতার কাকে বলে? তারপরেই তিনি তার সহকর্মীদের দিকে ফিরে তীব্র ঝাঁজের সঙ্গে বললেন, বিনোদবাবু, আপনারা কি করতে আছেন? প্রায় প্রত্যেক দিনই যে একটা দুটো মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। বিনোদবাবু বললেন, স্যার, এফআইআর করা হয়নি। আরও গলা তুলে রশিদ খান বললেন, জেনারেল সিচুয়েশন যে এত খারাপ হচ্ছে সেটা আপনারা দেখবেন না? এফআইআর এর নিকুচি করেছে। ক্রাইম হবার আগে প্রিভেনশনও বুঝি পুলিশের কাজ নয়? সেসব বুঝি ভুলে গেছেন? শুনুন, আমি আপনাদের ঠিক 48 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। আগে দেখুন কাছাকাছি তার বডি পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায়, ওয়েল অ্যান্ড গুড, তাকে কোথাও আটকে রেখেছে পাচার করার জন্যে। সেই সব গ্যাংয়ের যে কোনো একটাকে ধরুন। আপনারা চেনেন, আমি জানি। ওরা একদমই মেয়েগুলোকে অনেক দূর নিয়ে যায় না, থেমে থেমে যায়। ওদের অনেক হাইড আউট থাকে। রেল পুলিশকে অ্যালার্ট করুন। বর্ধমান আর মুর্শিদাবাদের এসপিদের মেসেজ পাঠান। আমি বেশি রাত্রিরে ওদের সঙ্গে কথা বলবো। পুলিশ অনেক কিছু পারে না, আবার অনেক কিছু পেরেও যায়। যা পারে না তা বোধহয় পারতে চায়ও না, আর যা পারতে চায় তা পেরে যেতে দেরি হয় না। 48 ঘন্টার একটু আগেই সেই বাউল সঙ্গিনীটিকে উদ্ধার করা হলো হেতমপুরের এক পোড়ো বাড়ি থেকে, মৃত নয় জ্যান্ত, সঙ্গে আরও 7টি মেয়ে। টেলিফোনে খবর দেওয়া হলো রশিদ খানকে। অন্য মেয়েদের থানায় রেখে এই মেয়েটিকে নিয়ে আসা হলো তার কাছে। তিনি তখন বোলপুরের পিডব্লিউডি বাংলোতে অবস্থান করছেন। মেয়েটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি। এই কয়েকটি দিনই তাকে অনেক শীর্ণ মনে হচ্ছে। চোখের নিচে যেন কেউ লেপে দিয়েছে ভূষো কালি। পোশাক ধুলিমলিন, কাঁধের কাছে একটু ছেঁড়া, কিন্তু শরীরে দৃশ্যমান আঁচড় কামড়ের দাগ নেই। চুল খোলা বলে তার মুখটাও একটু অন্যরকম। রশিদ খান একটু পরে কোমল গলায় জিজ্ঞেস করলেন, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? সে দুদিকে আস্তে আস্তে মাথা নেড়ে বলল, না, তেমন কিছু নয়। রশিদ খান আবার বললেন, তোমার উপর ওরা মানে অত্যাচার করেছে? মেয়েটি বলল, শরীরটাকে যদি কখনো মনে করা যায় এটা আমার নয়, মানে এ শরীর আর নিজের নয়, এই বোধ পাকা হলে তখন কে কি অত্যাচার করলো না করলো তাও তো বোঝা যায় না। তখন শরীর হয়ে যায় দেহ, তার কোনো সাড়া শব্দ নেই। বেশ চিন্তিত হয়ে রশিদ খান বললেন, এ তো উচ্চাঙ্গ জ্ঞানের কথা। তুমি এত কম বয়সে এসব শিখলে কি করে? মেয়েটি বলল, আমি তো কিচ্ছু শিখিনি। আমি শুধু আমার মনটাকে বোঝবার চেষ্টা করি। মনই তো সব কথার উত্তর দেয়। তোমাকে যখন ওরা জোর করে তুলে নিয়ে গেল তখন তুমি ভয় পাওনি? মরুভূমিতে তো কত রকম বিপদ আপদই ঘটে, কত মানুষ অসময়ে হারিয়ে যায়, আবার এই সবের মধ্যেই তো কত স্বাদ আহ্লাদ। শেষ কথাটুকু না শুনি রশিদ খান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তার মনে পড়ে গেছে সেই ছেলেটির কথা। সে বলেছিল গাছতলাতেই বসে থাকবে, আরও বলেছিল বাতাস তাকে দুঃসংবাদ দিলে সেও এই পৃথিবী ছেড়ে চলে যাবে। বাতাসে তো কত রকম ভুল খবর দুঃসংবাদ ছড়ায়। এর মধ্যে ছোকরাটি আবার আত্মহত্যা করে বসেনি তো? তখন এই মেয়েটি আবার রোমিও জুলিয়েট
এই দুদিন ভিআইপি ব্যস্ততার জন্য তিনি ছেলেটির কোনো খবর নিতে পারেননি। তিনি ব্যস্ত হয়ে বললেন, গাড়িতে স্টার্ট দাও, এক্ষুনি যেতে হবে। গাড়িতে বসে মেয়েটির সঙ্গে আর কোনো কথা হলো না। তার মনে পড়ল রজনীকান্তের একটা গান, যবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব। সংসারটাকে মরুভূমির সঙ্গে তুলনা দেবার একটা ধারণা এদের মধ্যেও চালু আছে। আর ছেলেটি যে বলেছিল সাগরের কথা, ভবসমুদ্র তো বলেই, বই না পড়েও এরা এগুলো শিখে যায়। তিনি ভাবতে চেষ্টা করলেন, এবার দেখা হবার পর ওরা দুজন প্রথমে কি বলবে। তিনি কল্পনায় দেখলেন, সেই গাছতলায় পৌঁছবার পর গাড়ি থেকে নেমেই মরুকন্যাটি ছুটতে ছুটতে গেল সেই সাগর সন্তানের দিকে। কোনো কথা নয়, পরস্পরকে জড়িয়ে ধরে শুধু কান্না। কান্নার মধ্যে মিলন দৃশ্য যেমন মধুর তেমনই দুর্লভ। ছেলেটি বলেছিল, মানুষের কান্নার মধ্যেও গান থাকে। ঠিকই বলেছিল। আসলে কিন্তু তেমন ঘটল না। সেই গাছতলায় এসে গাড়িটা থামল রাস্তার উল্টো দিকে। ছেলেটি বসে আছে গাছের গুঁড়িতে ঠেসান দিয়ে, যেন সে এই কদিন ওখান থেকে একবারও ওঠেনি, যেন সে গৌতম বুদ্ধের মতন বসে আছে সাধনায়। আকাশ আজ পরিষ্কার, জ্যোৎস্নায় তাকে দেখা যাচ্ছে আবছাভাবে। মেয়েটি আস্তে আস্তে নামলো গাড়ি থেকে, দৌড়ে গেল না। সে বলে উঠল, সেই ফুল কোথায় গেল গো, যে ফুলে ভ্রমর বসেনি? ছেলেটি উঠে দাঁড়ালো না, কোনো উত্তেজনা নেই। সে বলে উঠল, নদীতে নাই জলের ধারা, নদী আছে সেইখানে। সুর দিয়ে বলছে ছেলেটি। মেয়েটিরও বাণীতেও একটু সুর ছিল। মেয়েটি আবার সুর করে বলল, একাদশীর চাঁদ উঠেছে, বাজিছে মোহন বাঁশি। ছেলেটি গাইল, পিঁপড়ায় মধু খেয়েছে, পিঁপড়া এখন দিক জানে না। মেয়েটি গাইল, অচিন দেশের নাইয়া এখন নাওয়ের মধ্যে ঘুমায়। ছেলেটি গাইল, চক্ষু ভরে দেখছ রে মন, চক্ষু কিন্তু মন দেখেনি। বিস্ময়ে রশিদ খানের চোখ দুটি ঠিকরে পড়ার মতন অবস্থা। এরকম বিপর্যয়ের পরও দেখা হতে ওরা গান গাইছে। এ কি হিন্দি সিনেমা? এটা ওদের দেখানেপনা। তারপরেই তিনি বুঝলেন এর মধ্যে একটুও কৃত্রিমতা নেই। এ গান ঠিক সংলাপও নয়, চরণের শেষে মিল নেই, যেন আলাদা আলাদা গানের লাইন। পরস্পরের কুশল সংবাদের বদলে গানের বিনিময়, কিংবা এ কি কোনো গুপ্ত সংকেতের ভাষা? এর মধ্যে রয়েছে এক তীব্র আকুতি, যেন দুটি পাখির সাড়া দেওয়া ডাক। হঠাৎ এক তীব্র ভালোবাসার আবেগে রশিদ খানের বুক ভরে গেল। তিনি একবার কেঁপে উঠলেন। তাঁর উপলব্ধি হলো, আর কোনো মানুষের সঙ্গে ওদের তুলনা হয় না। নিশ্চিত ওরা এই পৃথিবীর কেউ নয়, ওরা এই পৃথিবীর কেউ নয়। একটু বেড়াতে এসেছে, ইচ্ছে করলেই ওরা এই মরুভূমি ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময়। ওরা কি সেই কথাই বলতে চাইছে গানের মধ্যে? তাহলে তো এখনই ওরা অদৃশ্য হয়ে যাবে। সে দৃশ্য দেখতে নেই। এই দৃঢ় বিশ্বাস নিয়ে রশিদ খান চক্ষু বুজে ফেললেন। কতক্ষণ লাগবে অদৃশ্য হতে? বড়জোর 10 সেকেন্ড। তার মধ্যেই ওরা দুজনে দুজনকে ছুঁয়ে ফেলবে হাত বাড়িয়ে। তিনি মনে মনে গুনতে লাগলেন, 1, 2, 3, 4।